আমার নাম সৌরভ আড্ড, আমি বালি থেকে এসেছি। আমার নাম শানুর রায়, শ্যামনগর থেকে এসেছি। আমার নাম রৌনক স্বর্ণকার, আমি বহরমপুর থেকে এসেছি। আমার নাম শুভজিৎ হালদার, আমি বেহালা থেকে এসেছি। মূর্তি নদীর জলে দাঁড়িয়ে ওদের নাম পরিচয় জানাচ্ছিল 22 মূর্তি। আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছিল উত্তেজনার কণ্ঠস্বরে। রক্ত কৌশিকদার ভক্ত, কৌশিকদার ভক্ত, কিন্তু যার জন্য এই স্লোগান, সেই লোকটার জীবন তখন কর্তব্য আর দায়িত্বের কড়াতে কেটে দুই টুকরো হয়ে গিয়েছে। কৌশিক থেকে ট্র্যাভেল উইথ কৌশিক জীবনটা ঈশ্বরের আশীর্বাদ না ছলনা, সেটা আজও বুঝি না। জীবনে যখনই কোনো গঠনমূলক সিদ্ধান্ত নিয়েছি বা কোনো কিছু তৈরির সংকল্প করেছি, তখনই বাঁধা হয়ে দাঁড়িয়েছে সিংহ রাশির ওপরে রাহুর প্রভাব, না হলে মঙ্গল বহির্ভূত আমার মাঙ্গলিক দোষ। 21শে নভেম্বরের সকালটা শুরু হয়েছিল কিছুটা এইভাবেই। 21শে নভেম্বর 2024। আজকের দিনটাকে ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না, কারণ আজকের দিনটা আমার জীবনে ভালো আর খারাপ মিলিয়ে একটা দিন। এই দিনটার অপেক্ষা বহুদিন ধরে ছিল, কারণ বহু প্রতীক্ষিত ট্র্যাভেল উইথ কৌশিকের স্টুডেন্ট গ্রুপ ট্যুর, তার আজকে সে বিশেষ দিন, যেদিন আমরা 23 জন রওনা দেব হচ্ছে শিয়ালদা থেকে ডুয়ার্সের উদ্দেশ্যে। খুব এক্সাইটেড ছিলাম ব্যাপারটা নিয়ে, আমি মেন্টালি প্রিপারেশনও ছিল, বাট ইচ্ছা থাকলে উপায় হয় না। আজকের দিনটা হয়তো সেটাই প্রমাণ করে দিল। যদিও এই প্রমাণের কাজটা আজকের দিন বলে নয়, এটা চলছে বহুদিন ধরে। গত 17ই নভেম্বর আমি যখন জয়সালমীর থেকে কলকাতায় ফিরি, তো সেখানে ফিরে জানতে পারি যে আমাদের বেলডাঙায়, আমাদের আরেকটা ব্লক হচ্ছে বেলডাঙা, তো সেই বেলডাঙায় কার্তিক লড়াইকে নিয়ে হিন্দু মুসলিম দুই কমিউনিটির মধ্যে আর কি কিছু একটা সমস্যা তৈরি হয়। সেই কারণে আমাদের রেল যোগাযোগ বা সড়ক যোগাযোগও কিছুটা বিপর্যস্ত হয়। যোগাযোগ ব্যবস্থা ঠিক হয়ে যায়, রেল যোগাযোগ বলুন, সড়ক যোগাযোগ বলুন, কিন্তু যেটা ঠিক হয় না সেটা হচ্ছে ইন্টারনেট যোগাযোগ। আর আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারনেট জিনিসটা শুধুমাত্র যে বিনোদন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবই নয়, ইন্টারনেট কিন্তু কানেক্টেড বহু ব্যবসার সঙ্গে। লাস্ট 17 থেকে আজকে 21 পর্যন্ত পুরো মুর্শিদাবাদ জেলায় কোথাও ইন্টারনেট পরিষেবা নেই, না ব্রডব্যান্ড আছে না মোবাইল ইন্টারনেট আছে। এবার ইন্টারনেট না থাকার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারছি না। ইনফ্যাক্ট যে আমরা গ্রুপ তৈরি করছি যে 23টা ছেলে মেয়েকে নিয়ে যাব, তাদের সাথেও কোনো রকম যোগাযোগ করতে পারছি না। এবার তারাও উদ্বিগ্ন যে কৌশিকদা আদৌ কি প্রোগ্রামটা হবে, আদৌ কি তুমি যাবে, তোমার সাথে আমরা কোথায় দেখা করব। সব দিকে একটা পরিস্থিতি একদম কী বলবো বিপর্যস্ত সব দিক থেকে। আজকে বহুদিন পরে এরকম একটা টিকিট নিলাম, প্রিন্ট করা টিকিট, কাউন্টার থেকে টিকিট কাটলাম, না হলে কোনো কাউন্টারে যাওয়ার দরকার পড়ে না, হয় অনলাইন টিকিট না হলে ইউটিএস। আজকে বহুদিন পরে এই টিকিট কাটতে হলো। অবশ্য যতদিন এই ভিডিওটা আসবে ততদিনে হয়তো পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে গেছে, আপনারা ইন্টারনেট কানেকশন পেয়ে গেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানে 21 নভেম্বর দাঁড়িয়ে এই পরিস্থিতি বড্ড কঠিন। ছুটে চলেছে ট্রেন বহরমপুর থেকে শিয়ালদার উদ্দেশ্যে। মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা না থাকলেও খবর আছে প্রতিবেশী জেলা নদিয়াতে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক। সেটার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কারণ সিরাজনগর হল্টের কিছু পরেই মুর্শিদাবাদ জেলা শেষ হবে এবং শুরু হবে নদিয়া জেলা। চলার পথেই এলো বেলডাঙা, যে জায়গাকে কেন্দ্র করে এই সমস্যার সৃষ্টি। স্টেশনের চেহারাও যেন অন্যান্য দিনের তুলনায় কেমন থমথমে। এই হচ্ছে সেই বেলডাঙা, যে জায়গাকে ঘিরে উত্তপ্ত আমাদের মুর্শিদাবাদ। ইন্টারনেট পরিষেবাটা বাদ দিলে এ যাবৎ সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু পলাশী স্টেশন পেরিয়ে আসার পর বাড়ি থেকে একটা দুঃসংবাদ এলো। মানুষের জীবনে যখন বিপদ আর বাধা আসে না, সব দিক থেকে বিপদ আসে। বাড়ি থেকে একটু ফোন এসছে যে মায়ের শরীর খারাপ, মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। এরকম প্রবলেম 1 বছর আগে হয়েছিল। এবার সিচুয়েশন এমনই যে আমি এখান থেকে ব্যাক করতেও পারবো না। আমি যদি এখন ফিরে চলে যাই, আজকে যেতে না পারি কলকাতায়, আমার ওদিকে প্রোগ্রাম পুরো গন্ডগোল হয়ে যাবে। তারপরে না পারছি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারতে, কারণ ট্রেন বেলডাঙা, রেজিনগর, সিরাজনগর পার করে হলো, এখন অব্দি ইন্টারনেট আসেনি। বাড়ি থেকে লাগাতার ফোন আসায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেল যে আমাকে আমার এই ট্রেন যাত্রা মাঝপথেই সমাপ্ত করে নেমে পড়তে হলো দেবগ্রাম স্টেশনে। দেবগ্রাম স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে চলে এলাম 12 নম্বর জাতীয় সড়কের মোড়ে, যেখান থেকে বহরমপুর যাওয়ার বাস পাওয়া যাবে। কারণ ট্রেন ধরতে গেলে আমাকে আরও ঘন্টাখানেক সময় স্টেশনেই অপেক্ষা করতে হতো। আমার এই পরিস্থিতির কথা ঘুণাক্ষরেও জানতে পারিনি ওই 22টা ছেলে মেয়ে। জানলে হয়তো ওদের মন খারাপ হয়ে যেত, তবে আমি জানতাম এই এক লড়াই কিংবা ঈশ্বরের কাছে পরীক্ষা। 4 বছরের ট্র্যাভেল জীবনে এমন ঘটনা আজ প্রথম, তাও আবার এমনই একটা দিনে। জীবনে এই প্রথম কোনো ট্রিপ আমার যেখানে আড্ডার সাথে ঘুরে আসতে হলো, এরকম কখনো হয়নি। কেউ কিছু না জানলেও শুধুমাত্র এই মানুষটাকে ফোন করে বলেছিলাম আমার পরিস্থিতির কথা। আশ্বাস দিয়েছিল, চিন্তা করো না কৌশিকদা,
আমি সামলে নেব। বহরমপুর পৌঁছে বাড়িতে ব্যাগ রেখে সোজা ছুট লাগালাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। গিয়ে যা শুনলাম, মা আপাতত সুস্থ আছে আর স্যালাইন চলছে। প্রথমে নিয়ে গেছিলো মাকে আমাদের এখানকার একটা, নাম করছি না, একটা নার্সিংহোমে। ওখানে আগেই বলছে টাকা আগে জমা করুন, আগে 30,000 টাকা জমা দিন, আইসিইউতে ভর্তি করুন, মানে ইসিজিটুকু করে ছেড়ে দিয়েছে, আর কিচ্ছু করেনি। তো তখন ও কী করেছে, বুদ্ধি করে বলেছে না আমি হসপিটাল যাব। আমি বললাম যে হসপিটালে যাবো, হসপিটালে বেডের সমস্যা, বেড পাওয়া যায় না ঠিকমতো, এমনিতে এত পেশেন্ট এত রুগী কীভাবে কী করবে। মাও তখন কথা বলতে পারছিল, তো বললো যে না আমি যাবো, হসপিটালেই যাবো। তো এসে ভর্তি করে দিয়েছিলো, তারপরে আয়া মাসিকে ম্যানেজ করা সব করে দিয়েছে। করে দেওয়ার পরে এখন তো গেলাম, এখন তো মাকে সুস্থ আছে, বললো পিঠে হালকা ব্যথা আছে। আর মা বাবা যেরকম বলে আর কি, প্রথমে ওই কথা আমি আর বাঁচবো না, মানে প্রথমে বললাম তুই প্রথমে এত নেগেটিভ কথা বলো কেন, বাঁচবো তো, মরতে তো সবাইকে হবে আজ বাদ দিয়ে কাল, কিন্তু যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তো লড়াই করতে হবে, জীবনটা তো লড়াইয়ের মতন, আমিও তো কিছু লড়াই করি। তুমি আমার এত ব্লগ দেখো, তুমি আমার মা হয়ে বলছো আমি বাঁচবো না, এটা কোনো কথা? যে যাই হোক, ডাক্তারের সাথে কথা বলেছি এখানে, আবার সন্ধ্যাবেলা ডাক্তার রাউন্ডে আসবে। কোভিড চলার সময় এহেন পরিস্থিতিগুলোর সঙ্গে সময় আগেই পরিচিত করিয়ে দিয়েছে। নিজের মামা মেশো এক এক করে সবাইকে চলে যেতে দেখেছি। শ্মশানে যাওয়ার লোক অবধি ছিল না সেদিন। ডোমদের সঙ্গে পিপিটি কিট ছাড়াই ইলেকট্রিক চেম্বারে। আর আমাদের পল, সেই তো ছোট্টবেলায় একদিন হাত ভেঙে এই হাসপাতালের অপারেশন থিয়েটারে বুকে জমে থাকা কত কথা না বলাই রয়ে গিয়েছে। জীবন সেই দিন থেকেই আবেগের পথ ছেড়ে বাস্তবের রাস্তা ধরেছে। সেদিন সন্ধ্যাবেলায় আরও একবার হসপিটালে এলাম, মায়ের সাথে কথাও বললাম। মায়ের শরীর আপাতত ঠিক আছে। মানে এখন সবটাই ডিপেন্ড করেছে হচ্ছে যে ডাক্তার রাউন্ডে আসবে সে কি বলছে। তবে এখনও অবধি যা রিপোর্ট সব কিছু ঠিকঠাক আছে, মায়ের কোনো সমস্যা হচ্ছে না, এমনি মা সুস্থই আছে। আর অনুপম ফোন করছে, অনুপম তো ওই ব্যাপারটা পুরো দায়িত্বে রয়েছে শিয়ালদার সামনে। তো অনুপম ফোন করছে, ওখানে অনেক যারা স্টুডেন্ট তাদের সব ফ্যামিলির পার্সনরা এসছে, তারা সবাই আমাকে দেখতে চাইছে। তাই বললাম অনুপম তুমি আমার হয়ে সবাইকে সরি বলে দাও, আর বলে দাও যে কৌশিক আসতে পারেনি, কৌশিক মায়ের সাথে ঘুরে গেছে, মানে আমার সিচুয়েশনটা অ্যাটলিস্ট সবাই ভিডিওটা যখন দেখবে তখন সবাই ফিল করবে যে মানে কী পরিস্থিতিতে আমি যাচ্ছি। 200 কিলোমিটার ধরে আমি যখন এই পরিস্থিতির সাথে মোকাবিলা করছি, তখন শিয়ালদা স্টেশনে ওই 22 জন স্টুডেন্টের পরিবারের লোকজন তাদের ছাড়তে এসেছে। অনুপমকে বলেছিলাম ওই টুকরো ঘটনাগুলো ক্যামেরাবন্দি করে রেখো, তাহলেই হয়তো আমাদের এই গল্প পূর্ণতা পাবে। আজে ঘড়ির কাটা এখন 6:30, অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে ট্রেন ছাড়বে 8:30। আমি বাগনান থেকে আজকে এলাম। শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে তখন দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 13149 শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই কৌশিকদার বিশাল বড় ফ্যান, এই কিন্তু দেখা করতে এসেছে শুধু কৌশিকদার জন্য। লোক দেখানো অ্যাওয়ার্ড কিংবা রিয়েলিটি শোতে এই মফস্বলের ছেলেটাকে যেতে হয়নি, কারণ তার জীবনের সব থেকে বড় অ্যাওয়ার্ড 8 থেকে 80 সবার ভালোবাসা। পরীক্ষা হয়তো জীবনে কখনো কখনো দিতে হয় মানুষকে, এখন দেখা যাক বাকিটা তার ইচ্ছে। আর এই ওয়ার্ডগুলোতে যা পরিস্থিতি না, এমনিতেই রোগীর তুলনায় বেডের সংখ্যা কম, নার্সরাও প্রায় পাগল হয়ে যাচ্ছে, কোন পেশেন্ট দেখবে, বেড নেই, সব পেশেন্টরা শুয়ে আছে, কেউ মেঝেতে, একটা বেডে 3 জন 4 জন করে আর কি বসে আছে, একটা পেশেন্টের সাথে একটা পেশেন্ট গায়ে লাগালাগি, তার মধ্যে কেউ আবার মারা যাচ্ছে, পাশের লোক দেখে যে আমার পাশের মানুষটা মরে গেল। ভাবুন কী অবস্থা, তার মধ্যে কেউ আবার হয়তো পায়খানা করে ফেলেছে, কেউ হয়তো প্রস্রাব করে ফেলেছে, একটা বিকট দুর্গন্ধ, মানে নার্সরাও খেপে যাচ্ছে, আয়া মাসিরা সব কিছু ম্যানেজ করছে। মানে ওই জায়গাতে দাঁড়িয়ে শুধু মনে হচ্ছে যে সত্যি মানুষের জীবনে যখন খুব খারাপ টাইম আসে না, তখনই মানুষকে হসপিটালে আসতে হয়। আর নার্সিংহোমে যে মানুষ যাবে সেখানে গিয়ে তো গলা কাটার জন্য বসে আছে। মানে মেডিকেল ট্রিটমেন্ট এমন একটা জিনিস না আমাদের এখানে, সব দিকেই বিপদ। নার্সিংহোমে গেলে গলা কাটবে, আর এখানে আসলে হসপিটালে আসলে যে চিকিৎসা হয় না এটা ভুল কথা, চিকিৎসা অবশ্যই ভালো হয়, এখানে তো হচ্ছে। আমার ছেলের প্রবলেম হয়েছে তখন আমি হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু একটু মানে আর কি নিজেকে অ্যাক্টিভ হয়ে সব কিছু করতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং ডাক্তারের পেছনে একটু পড়ে থাকতে হবে, ডাক্তারবাবু একটু দেখুন করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু ম্যানেজ করতে হবে। সময় রাত 9:10 মেডিকেল কলেজ থেকে বেরিয়ে যাব আমার গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু এখান থেকে যাওয়ার আগে যে মানুষ দুজনের কথা বলবো, যারা না থাকলে আমি হয়তো মাকে এই অবস্থায় রেখে আমি হয়তো যেতে পারতাম না। মানে ওনারা দুজন ছিলেন, ওনারা এখানকার মেডিকেল কলেজের ডক্টর, ঠিক আছে, আমার দর্শক বন্ধুও বটে, এবং সেই সাথে আমি যেখানে আগে চাকরি করতাম মানে ডোমকলের মানুষ, ঠিক আছে। তো এই জন্যই বলা যে আজকে ওনাদের অ্যাসুরেন্স পেয়ে কিন্তু আমি যাচ্ছি আমার গন্তব্যে, না তো আমি হয়তো যেতে পারতাম না। যে কৌশিক যা প্রবলেম হবে আমি দেখে নেবো, তুমি সাবধানে যাও, এটাই। থ্যাংক ইউ।
আর সেই সাথে একটা কথাও বলবো যে আমরা যে যাই প্রফেশনে যাই না কেন, যেখানেই যাই না কেন, কিন্তু জীবনে এমন একটা পরিস্থিতি আছে যখন আমাদের কিন্তু মানে ডাক্তারদের প্রয়োজন হয়, যেখানে এসে কিন্তু সব প্রফেশন কোথাও না কোথাও এসে আটকিয়ে যায়। ডাক্তার ছাড়া কিন্তু চলে না, সবাইকে সেই জায়গাটা কিন্তু অবশ্যই আসতে হয়। কাজেই ওই যে বলে না যে ডাক্তার ভগবান তুল্য একটা কথা আছে না, কিন্তু বাস্তবেও সত্য। মানে এটা আমি কিন্তু শুধু আজকে বলে না, জীবনের কিন্তু বহু সিচুয়েশনে এটা ফিল করেছি যে ডাক্তার মানে সত্যি ভগবান তুল্য। তারা আছে বলে কিন্তু আলটিমেট পেশেন্ট ঠিক আছে বা আমরা নিশ্চিন্তে আছি। তো দেখা হবে আরও একদিন। থেকো। হাসপাতাল থেকে বাড়ি এসে ব্যাগ নিয়ে যখন খাগড়াঘাট স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম, তখন ঘড়ির কাঁটা রাত 9:45 ঘর ছাড়িয়েছে। মনে পড়ল সারাদিনে তেমন কিছুই খাওয়া হয়নি। স্টেশনের পাশেই একটা দোকান থেকে নিলাম খানতিনেক রুটি আর ডিম কারি। সময় রাত 9:44 পৌঁছে গেলাম খাগড়াঘাট স্টেশনে। আজকে তো রাতের খাবার খাওয়ার সুযোগও হয়নি, টাইমও হয়নি, কারণ আমি যখন হসপিটালে ছিলাম তখনই টোটো চালককে বললাম যে ভাই তুমি চলে এসো আমার বাড়ির সামনে। বাড়িতে গিয়েছি, বাইক রেখেছি, লাগেজ নিয়ে এসে বেরিয়ে এসেছি। মানে টোটো চালক যদি সঠিক টাইমে না পৌঁছতো তাহলে হয়তো আমি সঠিক টাইমে স্টেশনে আসতে পারতাম না। প্রায় 10 মিনিট ধরে চলা এই ভিডিও দেখার পর একটা প্রশ্ন হয়তো অনেকের মনে উকি দিচ্ছে, যে কৌশিক বছর 2 আগে কেদারনাথ দর্শনকে গুরুত্ব দিয়ে দাদাগিরির মঞ্চে যাওয়ার সুযোগটা প্রত্যাখ্যান করেছিল, সে কৌশিক আজ কেন এই পরিস্থিতিতে বাড়ি থেকে বেরিয়ে এলো? এইটা পরিবার, তাদের বাবা মারা তাদের ছেলেকে বা মেয়েকে এই ভরসায় ছেড়েছে যে না কৌশিকের সাথে যাচ্ছে, এটা কৌশিক তাদের ভরসা। মানছি যে এই অবস্থা যাওয়া হয়তো ঠিক নয় বা উচিত হচ্ছে না, কিন্তু আজ যদি আমি না যেতাম না তাহলে হয়তো কোথাও সেই সব মানুষগুলোর সঙ্গে কোথাও হয়তো প্রতারণা করা হতো, যে যাদেরকে আমি কথা দিয়েছি, সেই সব ছেলেগুলো যারা এতদিন ধরে অপেক্ষা করে আছে, অপেক্ষা করেছে যে এরকম একটা ট্রিপের জন্য। আনন্দ বড় কথা নয়, কিন্তু আমার উপস্থিতিটা এই জায়গায় মনে হচ্ছে যে ভীষণ ভীষণ দরকার। আমি যদি একদিন গিয়ে ঘুরে চলেও আসি সেটা আলাদা কথা, কিন্তু আজকে যে মানুষগুলো আমার সঙ্গে একটা উৎসাহ নিয়ে দেখা করতে এসেছিলো যে কৌশিকদের সাথে দেখা হবে তাদের ফ্যামিলি সবাইকে নিয়ে, সেখানে উপস্থিত থাকতে না পারাটা সেটা সত্যি কোথাও হয়তো আমার দুর্ভাগ্য। আজ আমি হয়তো গেলাম না, ঠিক আছে, সবাই হয়তো বললেন মা অসুস্থ না যেতেই পারে, কিন্তু যে মানুষগুলো তাদের ছেলেমেয়েকে আমার ভরসায় পাঠিয়েছিল কোথাও হয়তো তাদেরকে অজান্তে দুঃখ দেওয়া হবে। নিজের দুঃখকে একদিকে রেখেছি, নিজের কর্তব্যকে একদিকে রেখেছি, আর নিজের মিশনকে আরেক দিকে নিয়ে যাচ্ছি। হতে পারে কাল হয়তো সিচুয়েশন খারাপ হলে আমাকে ফিরে আসতে হতে পারে, তবু আজ যখন কথা দিচ্ছি সবার সঙ্গে দেখা করবো তো দেখা করবোই। এবার হচ্ছে টিকিটের কথা। টিকিট তো আমি মেল এক্সপ্রেসে কেটেছি, কিন্তু এই ট্রেনে রিজার্ভেশন পাওয়া সম্ভব ছিল না। এমনিতে আমাদের বহরমপুরে নেটফেট নাই, তারপরে আমি কোথায় এখন টিকিট কাটবো, কোথায় রিজার্ভেশন করবো আমি তো জানতাম না এই ট্রেনে উঠবো। একজন স্যারের সাথে কথা বলেছি, তো বলেছে ঠিক আছে তুমি ট্রেনে ওঠো, আমি দেখছি ফারাক্কা অবধি যাবে, অসুবিধা কিছু হবে না। তো সবার সহযোগিতায় আলটিমেট ট্রিপে যাচ্ছি, কিন্তু কতদিন আমি ট্রিপটা থাকতে পারবো বা কী ব্লগ উপহার দেবো মানে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা সবসময় আমাকে হাসি খুশি আনন্দে দেখেছেন। মানুষের জীবনটা না মানে সুখ দুঃখ নিয়েই, কখন মানুষের জীবনে সুখ কখন দুঃখ সেটা মানুষ জানে না, আর কালকের দিনটা যে আপনার জীবনে কী আসবে আপনি সেটাও জানেন না। কিন্তু আমাদেরকে সব পরিস্থিতির সাথে লড়াই করতে হবে, তবেই না আমরা যোদ্ধা। আর সেটা একজন সাধারণ মানুষ বা ব্লগার সবার জীবনেই সেম টু সেম। নাম্বার দেওয়া আছে, ডাক্তারবাবুকে বলা আছে, বললাম কোনো প্রবলেম হলে আমাকে ফোন করে দেবেন, আমি যেভাবে ফিরে চলে আসবো, অসুবিধা নেই কিছু। অন্তত আমার ছেলেগুলোর সঙ্গে দেখা হয় তোকে বলতে চাই ভাই আমি আছি তোদের সাথে, খারাপ ভাবিস না, ক্ষমা করে দিস আমাকে। 10:06 কামরূপ এক্সপ্রেস ঢুকছে। খাগড়াঘাট থেকে কামরূপ এক্সপ্রেস ধরে যখন নিউ ফারাক্কা জংশনে এসে পৌঁছালাম তখন মাঝরাত। সময় রাত 12:24। কামরূপ এক্সপ্রেস আমাকে নামিয়ে দিল হচ্ছে নিউ ফারাক্কা জংশনে। নিউ ফারাক্কা জংশনে বসে অপেক্ষা আমার পরবর্তী ট্রেনের। আর আরও একটা বিষয় রয়েছে, নিউ ফারাক্কা জংশন যেহেতু মুর্শিদাবাদ জেলাতে পড়ে তাই এখানেও কোনো ইন্টারনেট পরিষেবা নেই। এই অপেক্ষার মাঝেই কত ট্রেন এলো, কত ট্রেন চলেও গেল, রয়ে গেল ক্ষণিকের যাত্রী ব্যস্ততা ওইদিকেও ছিল যখন শিয়ালদা থেকে নিউ ফারাক্কা জংশনের পথে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একটু হাই করে দাও। তো বিরিয়ানি আনা হয়েছিল সবাই ডিনারের জন্য, বিরিয়ানি সব পরিবেশন করে দেওয়া আছে। এই যে চিকেন বিরিয়ানি আছে, স্যালাড আছে, আর তার সাথে মিষ্টি আছে। একদম এখানে সকলে বসেছে। এই সবাই খাচ্ছ, কিরকম লাগছে? এখনো খাওনি, খুব ভালো বলছো। তো ব্যারাকপুর থেকে এসেছে এর মাঝে সুমিত হাজরা, তো ও নিয়ে এসেছে ব্যারাকপুর থেকে দাদা বৌদির বিরিয়ানি আমার আর কৌশিকদার জন্য, সকলের জন্য আনতে পারেনি, তবে এটাই ভাগাভাগি করে সকলে মিলে খাবো। বিরিয়ানি ব্যারাকপুরের বিখ্যাত। কি খেলছো তোমরা? তাস না উনো? এটা আবার কি? এটা তাস খেলা। মেলানো বাচ্চাদের তাস খেলা এটা।
আর এখানে সব বসে আছে, আমরা দেখছি, আমরা শিখছি না, এখানে সব দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, মানে কেউ কারো সিটে নেই কিন্তু। এই খাবার দাবার মিষ্টি আরে কিরম লাগলো? একটু বিছানা টিছানা করে এই শুলাম, সমস্ত কিছু বিরিয়ানি আরে দিয়ে সকলে মিলে একসাথে নেয়া নেই করে খেলাম। আমরা ঢুকবো হচ্ছে নিউ ফারাক্কাতে 2টোর সময়, তো তখন এই ট্রেনে উঠবে কৌশিকদা। সারাদিনের ক্লান্তির পর ঘুম আমারও পেয়েছিল। শরীরটা এলিয়ে দিলাম প্ল্যাটফর্মের কংক্রিটের বেঞ্চিতে। পাশের ক্যানাল থেকে হু হু করে ছুটে আসছে ঠান্ডা হাওয়া। বরফের মতো ঠান্ডা কংক্রিটের বেঞ্চিতে ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে স্বস্তি, পাশ দিয়ে বেরিয়ে যাওয়া ট্রেনগুলোর ক্ষণিকের দর্শন। সময় রাত 2:07। নিউ ফারাক্কা জংশনে একই সঙ্গে 2টো ট্রেন ঢুকেছে, মানে একটা ঢুকেছে একটা ঢুকছে। এটা হচ্ছে, আর নিয়ে আসো জল নিব। একটা হচ্ছে গুয়াহাটি থেকে হাওড়া ডাউন সরাইঘাট এক্সপ্রেস, আরেকটা আসছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ফারাক্কা ঢুকছে রাত্রি এখন 2:10 বাজে ঘড়ির কাঁটায়, এই দেখুন। আর অনেকেই কিন্তু ঘুমিয়ে গেছে, তাদের দিকে ডাকিনি। এখানে ফারাক্কা থেকে কৌশিকদা উঠবে, আর অনেকেই জেগে আছে, সকলে অপেক্ষায়। এই যে এই রাত্রিরে এরা এখনো ঘুমায়নি, কৌশিকদার জন্য ওয়েট করছে। জীবনে কখনো কখনো এমন দিনও আসে যে রাত 2টোর সময় আপনাকে কোনো ট্রেনে উঠতে হয়, তাও প্ল্যাটফর্মে একাকী অবস্থায়। এই দাঁড়িয়ে বহরমপুরের সেই ব্যক্তি, এরা সবাই জেগে আছে। আলটিমেট দেখা হওয়ার ছিল, তাই তো? সবাই যে জেগে আছে আমাকে ওয়েলকাম করার জন্য এত রাতেও, এবং এই রিডিং লাইটটা জ্বালিয়ে যে সবার মুখগুলো দেখতে পাচ্ছি, সবার সঙ্গে কথা হচ্ছে, এটাতেই আর কি হারানো এনার্জি ফিরে এসছে। আশা করছি মানে এই পরবর্তী দিনগুলো আমরা এই জার্নিতে বা আমাদের এই গল্পে বা আমাদের অধ্যায়ে অনেক অনেক এনজয় করবো। কারণ আমি সবসময় কথা মনে করি যার শেষ ভালো তার সব ভালো, তাই তো? রাত 2:30 বাজতে চললো। 2:30টার সময় আর কি খাওয়া দাওয়া করতে হবে। ব্যারাকপুরের বিরিয়ানি খাওয়ার শখ ছিল, সেটা এই ট্রেন জার্নিতে রাত 2:30টার সময় হবে ভাবিনি কখনো। শুরুতেই কথা হয়েছিল শিয়ালদা থেকে যখন আমাদের ট্রেন ছাড়বে, তো যে 22 জন আমাদের সাথে এই প্রোগ্রামে যাচ্ছে তাদের সবার হাতে মিষ্টি এবং বিরিয়ানি তুলে দেওয়া হবে। অনুপম সেই সব ব্যবস্থাই করেছিল। কিন্তু এই যে ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি, সেটা নিয়ে এসেছিল এই প্রোগ্রামেরই একজন সদস্য, বা বলা ভালো আমার দর্শক বন্ধু সুমিত। তো ওর অনারেই এই রাত 2:30টার সময় কয়েক চামচ বিরিয়ানি, মাটনের টুকরোতে একটু কামড় আর অনুপমের নিয়ে আসা ওই বাগনানের মিষ্টি দিয়ে লেট নাইট ডিনারটা সম্পূর্ণ করলাম। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, তখন ক্যালেন্ডারের তারিখ পাল্টে হয়েছে 22শে নভেম্বর, আর সময় ঘড়ি বলছে সকাল 7:45। দূরত্ব বলছে আমরা মাটিগাড়া পার করে এসে চলেছি শিলিগুড়ি জংশনের পথে। শিয়ালদা থেকে 593 কিলোমিটার পথ চলা শেষ। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন শিলিগুড়ি জংশনে। শিলিগুড়ি জংশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 15 মিনিট। কেন 15 মিনিট হল্ট? লোকোমোটিভ নয়, কারণ এখানে আমাদের রেক রিভার্সাল হবে। কারণ আমরা এতক্ষণ ধরে যে ডিরেকশন এলাম, এবার ট্রেন চলবে হচ্ছে সম্পূর্ণ তার উল্টো ডিরেকশনে। এই জন্য এখানে আমাদের হল্ট হচ্ছে 15 মিনিট। আর বাইরের ওয়েদার ঠিকঠাকই আছে, বরং ট্রেনের ভেতরে বেশি গরম লাগছে। যে বাইরে বেরিয়ে এলাম, এখন মনে হচ্ছে টি শার্টের উপরে একটা হুডি বা একটা শীতের পোশাক হলে ভালো হতো। আর আমার সাথে কিন্তু মোটামুটি টিমের কি সবাই নেমেছে, মোটামুটি সবাই নেমে পড়েছে, সবাই আছে এখানে। আমি ক্যামেরাটাকে শিলিগুড়ি জংশন থেকে আমরা সবাই নিয়ে নিলাম হচ্ছে 1 কাপ করে চা। শিলিগুড়ি জংশন ছাড়ার পরই কাঞ্চনকন্যার পরবর্তী ট্রেন হচ্ছে নিউ মাল জংশন। আর শিলিগুড়ি জংশন থেকে নিউ মাল জংশন পর্যন্ত এই জার্নিতে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 48 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য অনবদ্য। সকালবেলা উঠে ডাক্তারের সাথে কথা বলেছি, বললো ঠিকঠাকই আছে, এখন কোনো সমস্যা নেই, আজকে ছুটি দিয়ে দেবে। আর যে মাসি রয়েছে তাকেও ফোন করেছিলাম, সব নাম্বার আমি নিয়ে এসেছি। বললো কোনো সমস্যা নেই, সকালবেলা চা বিস্কুট খাইয়ে দিয়েছি। ওই দিক ঠিক আছে। আর ওই দিক যদি ঠিক না থাকতো তাহলে হয়তো মানে কী বলবো, জার্নি হতো কিন্তু কোথাও মাইন্ড ডিস্টার্ব হতো। এখনও যে মাইন্ড আমার খুব ভালো আছে তা কিছু নয়। আর শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত এই যে ট্র্যাক, এটা কিন্তু সিঙ্গেল ইলেকট্রিক ট্র্যাক। তো এখানে কিন্তু ট্রেন মাঝে মাঝে দাঁড়াবে,
কারণ কোথাও মালগাড়ির সাথে, কোথাও প্যাসেঞ্জার ট্রেনের সাথে, কোথাও কিন্তু এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হবে। আমাদের দেখা হয়েছিল 2021-এ সেই ভিস্তাদম ফার্স্ট ডে ফার্স্ট শো আমরা কি বলে চালসা থেকে উঠেছিলাম, মানে মেটলি ব্লকে ফার্স্ট, আমি আর আমার অফিস কলিগ। সেই দিন কৌশিকের সঙ্গে দেখা, আজকে আবার দেখা হলো, তো দেখে তো আমি জড়িয়েই ধরলাম প্রথমে, যতই হোক তুমি ফেমাস, বাট তুমি আমার কাছে, আমাদের কাছে একটা অন্যরকম ফিলিংস। আমাদের ট্রেন পার করছে সেবকে যদিও আমাদের এই ট্রেনের স্টপেজ নেই, কিন্তু কিছুদিন পরে এই সেবক হয়ে যাবে আমাদের যাত্রাপথের জাংশন স্টেশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যাবে রংপুর যাওয়ার লাইন, যে রেলপথের কাজ চলছে। আর আজকের ওয়েদার পুরো চকচকা, এই সেই লেভেল ক্রসিং। এবার আসবে তিস্তা। গ্যাংটক যাওয়ার পথে এই রাস্তায় কতবার এই ব্রিজটা পড়ে, এই যে এটা, এই নদীটার পাশ দিয়ে আমরা যাই, আর ওই দেখো করোনেশন ব্রিজ। করোনেশন যাওয়া হবে না। সেবক পার করে এসে তিস্তা নদীর ব্রিজ পেরিয়ে কাঞ্চনকন্যা ছুটে চলেছে নিউ মাল জংশনের দিকে। দার্জিলিং জেলা থেকে এবার এই ট্রেন প্রবেশ করবে জলপাইগুড়ি জেলায়। আর এই যাত্রাপথে অনেকেই দরজার ধারে দাঁড়িয়ে তাদের স্মার্টফোনে ক্যামেরাবন্দি করছিল ডুয়ার্সের জঙ্গলের সৌন্দর্য। কেউ কেউ আবেগের বশবর্তী হয়ে বলেছিল, কৌশিকদা, ট্রেন জার্নি এতটাও সুন্দর হতে পারে এটা জানা ছিল না। জানা আর অজানার মাঝেই আমরা পার করেছিলাম বাগড়াকোট, ওলদাবাড়ি, ডামডিম এইসব স্টেশন। কোথাও চা বাগান, কোথাও পাহাড়ি নদী, কোথাও বা ঘন জঙ্গলের মধ্যে চাপা পড়ে গেল মনে জমে থাকা কত শত ইমোশন। সময় ঘড়ি একটা সময় জানালো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য, আমাদের স্টেশন নিউ মাল জংশন। সময় সকাল 9:55। শিয়ালদা থেকে 940 কিলোমিটার পথ চলা শেষ। সেই সাথে নির্ধারিত সময় থেকে প্রায় 45 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ মাল জংশনে। আর এখানেই শেষ হলো আমাদের ট্রেন যাত্রা। কেমন এখন অবধি ট্রেন যাত্রার অভিজ্ঞতা? অনেকের কাছে এবারের এই জার্নিটা, বিশেষ করে এই যে ডুয়ার্সের জঙ্গল দিয়ে এলাম বা আমরা যে তিস্তা ব্রিজকে পার করলাম, অনেকের কাছে এই অভিজ্ঞতা কিন্তু নতুন। এবার তারা ফার্স্ট টাইম এগুলো ট্রাভেল করছে, সবার মন থেকে একটা কথাই এসেছে যে ট্রেন জার্নি হতো এসা, তাই তো? ট্রেন থেকে নামার পর সবাই এক জায়গায় জড়ো হয়ে গুনতি করে নিল তাদের সঙ্গে আনা লাগেজগুলো ঠিকঠাক নামানো হয়েছে কিনা। আপাতত স্টেশনের বাইরে বেরোই, তারপর ওখানে গিয়ে আমরা গ্রুপ ফটো তুলবো এবং আমাদের এই প্রোগ্রামের আরও যারা রয়েছে তাদের সাথে পরিচিত হব। মানে সবাইকে কিন্তু একজন প্রোগ্রাম, আর সবার সাথে আপনাদেরও কিন্তু পরিচয় করে দেবো। ট্রেনকে জানাবো হচ্ছে আলবিদা এবারের মতো। ওয়েলকাম টু ডুয়ার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম টু ডুয়ার্স দাদা। স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার আগে এই জঙ্গলভূমিতে আমাদের সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানালো এই প্রোগ্রামের অর্গানাইজার ট্যুর কিংডম। একটা প্রোগ্রাম ঠিক কত ভালোভাবে অর্গানাইজ করা যেতে পারে তার উদাহরণ হয়তো এটাই ছিল, যে গল্পগুলো ক্রমশ প্রকাশ্য পরবর্তী পর্বগুলোতে। আর একথা অস্বীকার করা যায় না যে ওদের সাহায্য ছাড়া এত বড় প্রোগ্রাম অর্গানাইজ করার ক্ষমতা হয়তো আমার কোনোদিনই ছিল না। এখানে আমাদের টিমের সবাইকে আর কি ওয়েলকাম জানানো হচ্ছে, যাদের হাত ধরে আমাদের এই প্রোগ্রাম হতে চলেছে। আমরা 21 তারিখে রওনা দিয়েছিলাম, আজকে 22 তারিখ। আমরা আবারও এখান থেকে ফিরবো হচ্ছে 26 তারিখে, 26 নভেম্বর। চলে এসেছি আমরা নিউ মাল জংশনের বাইরে। আর এই নিউ মাল জংশনে কিন্তু আমি আরও একবার এসেছিলাম অনেক দিন আগে। যারা আমার ব্লগ দেখেন তারা বলতে পারবেন যে আমি কোন ব্লগে নিউ মাল জংশনে এসে এখান থেকে একটা প্রোগ্রাম করেছিলাম পাহাড়ের দিকে। সেই প্রশ্নটা আপনাদের দিকে ছুড়ে দিয়ে আপাতত আমরা তৈরি করি আমাদের লাটাগুড়িতে যে রিসর্ট, সেই রিসর্টে যাওয়ার। আমাদের দুখানা টেম্পো ট্রাভেলার করা রয়েছে, এখানে একটা রয়েছে আর ওইদিকে একটা টেম্পো ট্রাভেলার করা রয়েছে। আর সঙ্গে সবে তো লাগেজ টাগেজ ছিল, সেগুলো সব উপরে আর কি বাঁধা হচ্ছে লাগেজ ক্যারিয়ারে। এই দুটো বাসের কোনো একটাতে আর কি উঠে পড়বো। আর এই যে আমার ড্রিম কার ক্রেটা। এই সবার ভালো লাগছে তো? সবাই কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। হ্যাঁ, আজকে আমার ওই ফিলটা হচ্ছে যে আমিও কলেজ স্টুডেন্ট, আমি তো কোনো কলেজে এরকম প্রোগ্রাম করিনি, এরকম তো আমাদের সময় হয়নি। আর সেই সময় এত কিছু হতেও না, যুগও এত উন্নত ছিল না, চিন্তাভাবনা এত উন্নত ছিল না।
তো আজকে আমার একটা ফিল হচ্ছে আমি আজকে স্টুডেন্ট, তা আমি আজকে ওদের সাথে উঠে পড়েছি। এই হচ্ছে মালবাজার বাস স্ট্যান্ড। আমি জানি না মালবাজার থেকে আমার কোনো দর্শক বন্ধু রয়েছেন কি না, যদি থেকে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবেন যে মালবাজার থেকে আপনার ভিডিও দেখছি বা তোমার ভিডিও দেখছি। আপনাদের মনে আছে কিনা জানি না, তাও একবার মনে করিয়ে দিই। 15ই অক্টোবর যেদিন ইউটিউবে লাইভে এসেছিলাম সেদিন বলেছিলাম যারা কলেজ স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমি একটা প্রোগ্রাম করব। খুব বেশি নয়, হয়তো 20 থেকে 22 জন মতো হবে। এই ট্যুরটা হবে হয়তো 4 রাত্রি 5 দিন অথবা 5 রাত্রি 6 দিনের। এবার কারা কারা যাবে এই ব্যাপারটা সিলেকশন করা হবে, একটা লটারির মতো করা হবে। একটা আমি অনলাইনে ফর্ম ফিল আপের মতো কিছু একটা সিস্টেম করব, মানে ওটা পরিকল্পনা চলছে। সেখানে সবাই আর কি অ্যাপ্লিকেশন করবে অনলাইনে, যেরকম করে গুগল ফর্ম ফিল আপ করা হয়, এবং সেখান থেকে লটারির মতো হবে, একটা শর্ট আউট করা হবে এবং তাদেরকে জানানো হবে যে আপনি যাচ্ছেন। এবং এই যে প্রোগ্রামটা হবে, এই প্রোগ্রামটাতে মোটামুটি যা খরচ হবে সেই খরচের 50% আমি কন্ট্রিবিউট করব। আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি প্রোগ্রামটায় খরচ হয় সাপোজ একজনের মাথা পিছু যদি 10,000 টাকা খরচ হয়, তাহলে সেক্ষেত্রে 5,000 টাকা করে আমি কন্ট্রিবিউট করব। এমন নয় যে আমরা স্লিপার ক্লাসে যাব, আমরা এসি ট্রেনেই যাব, এসি ট্রেনেই আসবো। ঠিক যেভাবে কৌশিক যায়, আমার মেম্বাররা কিন্তু আমার সঙ্গে সেইভাবেই সেই স্টাইল নিয়েই যাবে। আর এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য 24 ঘন্টার মধ্যে অ্যাপ্লাই করেছিল প্রায় 516 জন স্টুডেন্ট। পরবর্তী সময় র্যান্ডামলি সিলেক্ট করা হয়েছিল 23 জনকে। উদ্দেশ্য এটাই ছিল সাধারণ থেকে মধ্যবিত্ত, আর্টস থেকে সায়েন্স, যে স্ট্রিম বা যে রিলিজিয়ানেরই হোক না কেন, সিলেক্টেড স্টুডেন্টরাই এই ট্রিপে যাবে। যারা এবারে সুযোগ পায়নি তাদের নিয়েও হয়তো একদিন হবে। ইচ্ছে করে যারা বয়স্ক, অনাথ, একাকী, পুরুষ কিংবা মহিলা সবাইকে নিয়ে ট্রিপ করতে। তখন আবার কমেন্ট সেকশনে ঝড় উঠবে, আপনিও ব্যবসা শুরু করে দিলেন। তাই ইচ্ছে থাকলেও সেটা আর করা হয়ে ওঠেনি। আসলে এই পৃথিবীতে সবার মন পাওয়াটা খুব কঠিন। বড় বড় মনীষীরাই পাননি, আর আমি তো সামান্য একজন ইউটিউবার, আজ আছি কাল নেই, এমন কিছু ব্যাপার। এখান থেকে চালসা হচ্ছে 6 কিলোমিটার, আর লাটাগুড়ি হচ্ছে 26 কিলোমিটার, আর আমরা যাবো হচ্ছে বাতাবাড়ি, যেখানে আমাদের রিসর্ট রয়েছে। আর রাস্তাঘাট তো দিকে ফাটাফাটি, 2 হুইলার নিয়ে আসলে ব্যাপক লাগবে। বারবার মনে হবে এই পথ যদি না শেষ হয়, বাট পথ তো শেষ হবেই। ডুয়ার্সে কাটানো কয়েকটা দিন কেটেছিল ঠিক যেন স্বপ্নের মতো। গান বাজনা, খাওয়া দাওয়া, অ্যাডভেঞ্চার, ট্রেকিং, আরও কত কিছু। শেয়ার করব সেই গল্প আরও কয়েকটা পর্বে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। আর নতুন গল্পের আপডেট পেতে আপনারা আমাকে ফলো করতে পারেন আমার সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে।